জুয়াইরিয়া শ্বশুরবাড়িতে পা দিতেই শাশুড়ি মা এসে তাকে শরবত আর মিষ্টি খাইয়ে বরণ করে নিলেন। জুয়াইরিয়াকে ড্রয়িং রুমের সোফায় বসালেন। নিজের ছেলে শামসের দিকে তাকিয়ে বলেন, তোর ঘরে একবার ঢুকে দেখ খাটটা সাজানো হলো কিনা। রোদেলা ওর বান্ধবীদের নিয়ে খাট সাজাতে বসেছে। বিয়ে বাড়ি থেকে 2 ঘন্টা আগে চলে এসেছে। 8-10 জন মিলে খাট সাজাচ্ছে। এতক্ষণে হয়ে যাবার কথা। রোদেলা জুয়াইরিয়ার একমাত্র ননদ। শামস নিজের রুমে গিয়ে দেখে দরজা ভিতর থেকে লক করা রয়েছে। নক করতেই রোদেলা বলে, ভাইয়া, তোমার বউকে নজরানা দিতে বলো। নজরানা না দিলে এই বাসর ঘরের দরজা খোলা হবে না। শামস রেগে গিয়ে বলে, রাত 11টা বাজতে চলল, এখন কি শয়তানি শুরু করেছিস? দরজা খোল। আজ তোমার কোনো কথাই শুনছি না। মোদ্দা কথা, টাকা না দিলে দরজা খুলছি না। ছেলে মেয়ের চিৎকার চেঁচামেচি শুনে মরিয়ম বেগম শামসের কাছে চলে আসেন। এরপর গলাটা নামিয়ে বলেন, নতুন বউয়ের সামনে তোরা কি শুরু করলি? শামস রেগে গিয়ে বলে, আমি করেছি না তোমার মেয়ে করছে? মরিয়ম বেগম শামসকে বুঝিয়ে বলেন, এটাও একটা সামাজিকতা। তুই কিছু টাকা ধরিয়ে দিলেই তো ল্যাটা চুকে যায়। বিয়ে করে আমি ফতুর, আমার পক্ষে এখন কানা পয়সা বের করা সম্ভব নয়। মরিয়ম বেগম জানতেন এমন হবে, সে কারণেই 5,000 টাকা নিজের আঁচলে বেঁধে রেখেছিলেন। ছেলের হাতে দিয়ে ফিসফিস করে বলেন, এটা দিয়ে ঝামেলা মিটিয়ে ফেল। নতুন বউকে কতক্ষণ ড্রয়িং রুমে বসিয়ে রাখব? শামসু আর কথা না বাড়িয়ে রোদেলাকে বলে, দরজা খোল, টাকা দিচ্ছি। কত দিবে সেটা ঠিক না হলে দরজা খুলব না। শামস খেপে গিয়ে বলে, খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে রোদেলা। 10,000 টাকা দিলে দরজা খুলব। 10,000 টাকা একসাথে দেখেছিস কখনো? এদিকে মরিয়ম বেগম চিৎকার করে বলেন, রাত দুপুরে তোরা কি শুরু করেছিস? মায়ের বিরক্তি দেখে শামস রোদেলাকে বলে, 5,000 টাকা দিব, এর বেশি আর 1 টাকাও পাবি না। রাজি হলে দরজা খোল, তা না হলে আমি ড্রয়িং রুমে বাসর করব। এ কথা শুনে রোদেলা আর দেরি করে না, কারণ ও ওর ভাইকে ভালো করে চেনে। ভীষণ রকচটা আর একরোখা টাইপের মানুষ। দরজা খুলে রোদেলা বলে, তোর তর্স হয়েছে না দেখে রাজি হলাম। এক হাতে টাকা দিবে আর এক হাতে ঘরে ঢুকতে দিব। মারবো এক গাট্টা, বেশি পাকামি হচ্ছে। এই নে টাকা। টাকা পেয়ে রোদেলা রুম ছেড়ে দিয়ে ওর বান্ধবীদের নিয়ে বের হয়ে যায়। পিছন থেকে শামস ডেকে বলে, তোর ভাবিকে নিয়ে আয়। রোদেলা জুয়াইরিয়াকে বাসর ঘরে নিয়ে যায়। নতুন বউকে বাসর খাটে বসিয়ে দিয়ে ওই রুম থেকে বের হয়ে আসে। জুয়াইরিয়া খাটে বসে চারিদিকে চোখ বুলায়। শামস জুয়াইরিয়ার দিকে তাকিয়ে বলে, ড্রেসটা চেঞ্জ করে নাও, ক্লসেটে তোমার কাপড় রাখা আছে। জুয়াইরিয়া খাট থেকে নামতে যাবে, অমনি মরিয়ম বেগম এসে বলেন, বৌমা, একটু বাইরে আসো, তোমার সাথে কথা আছে। জুয়াইরিয়া খাট থেকে নেমে রুমের বাইরে এসে দাঁড়ায়। মরিয়ম বেগম জুয়াইরিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, আমার শামস দরজার ছিটকিনি লাগিয়ে ঘুমাতে পারে না। আমি মাঝরাতে এসে ওকে একবার দেখে যাই, এটা আমার নিত্যকার ডিউটি। বিয়ে হলেও আমাকে এই দায়িত্ব পালন করে যেতে হবে, সুতরাং ঘরের ছিটকিনি আদানোর দরকার নেই। জুয়াইরিয়া যেন একটা ধাক্কা খেল। এটা কি করে সম্ভব? নতুন বিবাহিত দম্পতি ওরা দরজা না লাগিয়ে কিভাবে ঘুমাবে? একটা প্রাইভেসির ব্যাপার তো আছে। জুয়াইরিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মরিয়ম বেগম ওর দিকে তাকিয়ে বলেন, আমার কথাটা কি বুঝা গিয়েছে? জি আম্মা, এখন ঘরে যাও। দরজাটা ভেজিয়ে দিয়ে জুয়াইরিয়া ঘরে আসে। শামস জুয়াইরিয়ার হাত ধরে ডিভাইনে নিয়ে বসায়। পকেট থেকে একটা ছোট লাল রঙের বক্স বের করে। এদিকে বাইরে থেকে মরিয়ম বেগম হাঁক দিয়ে বলেন, বাবু, কথা বলার জন্য সারা জীবন পড়ে আছে, এখন ঘুমিয়ে পড়ো। পোশাকটা চেঞ্জ করেই শুয়ে পড়ছি। এই কথা বলে বক্সটা খুলে একটা রুবি বসানো আংটি জুয়াইরিয়ার অনামিকায় পরিয়ে দেয়। আংটিটা জুয়াইরিয়ার খুব পছন্দ হয়েছে। আংটির দিকে তাকিয়ে বলে, খুব সুন্দর। সাথে সাথে শামস বলে, তোমার পছন্দ হয়েছে? এদিকে মরিয়ম বেগম আবার চিৎকার করে বলেন, বাবু, কথা বলার জন্য সারা জীবন পড়ে আছে, এখন ঘুমিয়ে পড়ো। জুয়াইরিয়ার প্রচণ্ড বিরক্ত বোধ হয়। মনে মনে বলে, এই রাতটা যে প্রতিটি নারী পুরুষের কাছে অত্যন্ত স্পেশাল, এটা কি উনি ভুলে গিয়েছেন? মায়ের তাগাদায় শামস জুয়াইরিয়াকে বলে, তুমি ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়ো, আমি লাইট অফ করে দিচ্ছি, তা না হলে আম্মু আবারও রিমাইন্ডার দেবে। জুয়াইরিয়া অবাক হয়ে বলে, অন্ধকারে পোশাক কি করে চেঞ্জ করব? না মানে ডিম লাইট জ্বালিয়ে দিচ্ছি। আধো আলোতে ক্লজেট থেকে সালোয়ার কামিজ বের করে জুয়াইরিয়া ওয়াশরুমে চলে যায়। মনে মনে ভাবে, এরকম অ্যাডাল্ট মানুষ কিভাবে ছোট বাচ্চাদের মতো মায়ের কথা শোনে, নিজের পছন্দ অপছন্দ প্রকাশ করতে পারে না। শামসের চেহারা দেখে মনে হচ্ছে ও গল্প করতে চাইছে। মায়ের আপত্তির কারণে নিজের ইচ্ছাটা দমিয়ে রাখল।
যা জুয়াইরিয়ার কাছে ভালো লাগেনি। তাছাড়া একজন অ্যাডাল্ট পুরুষ মানুষ নিজের ঘরের ছিটকিনি না লাগিয়ে কেমন করে ঘুমায়? অনেক সময় ঘুমের মাঝে মানুষের পোশাক এলোমেলো হতে পারে। ছোটবেলায় ওর মায়ের কাছে গল্প শুনেছিল ঘুমের মাঝে ওর এক মামার লুঙ্গি খুলে যেত, সে কারণে গায়ে কাঁথা জড়িয়ে ঘুমোতো। মরিয়ম বেগম প্রতি রাতে এই ঘরে এসে তার অ্যাডাল্ট ছেলেকে দেখে যায়। এই বিষয়টা জুয়াইরিয়ার কাছে কেমন যেন খটকা লাগে। লোকটাকে দেখে তো অসুস্থ মনে হয় না, তাহলে মাকে কেন প্রতি রাতে এসে ছেলেকে দেখে যেতে হবে? পরিশেষে জুয়াইরিয়ার একটু বিরক্ত বোধ হয়। ড্রেস চেঞ্জ করে ঘরে এসে নিজের বিয়ের লেহেঙ্গাটা বারান্দায় ছড়িয়ে দেয়। এরপর ঘরে এসে খাটের কোনায় বসে পড়ে। শামস রুমে থাকা ডিভানটায় বসে মোবাইলে বিয়ের ছবিগুলো দেখছিল। খাটে বসা জুয়াইরিয়ার দিকে তাকিয়ে বলে, তুমি শুয়ে পড়ো। জুয়াইরিয়া শামসের দিকে তাকিয়ে বলে, আপনি ঘুমাবেন না? ড্রেস চেঞ্জ করে আসছি। জুয়াইরিয়া বিছানার একপাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ে, কিছুটা ঘুমের ভান করে পড়ে থাকে। শামস নিজের পোশাকটা চেঞ্জ করে একটা স্লিপিং স্যুট পরে নেয়। এরপর দরজাটা ভেজিয়ে দিয়ে পর্দাটা ভালো করে টেনে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। জুয়াইরিয়া সত্যিই অবাক হয়ে যায়। ছেলেও মায়ের কথা মতো দরজায় ছিটকিনি দিল না, কয়েকবার গলা খাখারি দিয়ে শব্দ করে। জুয়াইরিয়া জেগে আছে কিনা এটা বুঝার জন্য শামস গলায় শব্দ করছে। এই রুমটার পাশেই কিচেন। মরিয়ম বেগম কিচেনে কিছু একটা করছেন। শামসের কাশির শব্দ শুনে ছুটে এসে দরজার কাছে দাঁড়িয়ে বলে, বাবু, তোর কি ঠান্ডা লেগেছে? সাথে সাথে শামস বলে, না মা, আমি একদম ঠিক আছি, তুমিও আর রাত জেগো না, ঘুমিয়ে পড়ো। জুয়াইরিয়ার যা একটু সাড়া দেওয়ার ইচ্ছে ছিল, মা ছেলের বাড়াবাড়িতে নিজের আগ্রহ হারিয়ে ফেলে। জুয়াইরিয়া ঘুমিয়ে পড়েছিল। মাঝরাতে খট করে শব্দ হওয়াতে জুয়াইরিয়ার ঘুম ভেঙে যায়। আবছা আলুতে সত্যি দেখে মরিয়ম বেগম এসে তার ছেলের গায়ে একটা হালকা চাদর দিয়ে দেয়। তারপর জুয়াইরিয়ার দিকে একবার তাকিয়ে এই ঘর থেকে বের হয়ে যায়। এই দৃশ্য দেখে জুয়াইরিয়া ভাবে, এই মহিলার মাথায় নিশ্চয়ই গণ্ডগোল আছে, তা না হলে ছেলের বাসর ঘরে উনি কি করে মাঝরাতে আসেন? ছেলে বউ কী অবস্থায় আছে সেটাও তো ভাবনার বিষয় আছে। পরদিন খুব সকালে জুয়াইরিয়ার ঘুম ভেঙে যায়। পাশে তাকিয়ে দেখে শামস নেই। বারান্দায় উকি মেরে দেখে সেখানেও শামস নেই। গেল কোথায়? ও খুব অবাক হলো। মনে মনে ভাবল, নতুন বউকে ঘরে রেখে শামস কি অফিসে গেল? গত রাতের কথা মনে পড়ে যায়, সাথে সাথে মনটা বিষাদগ্রস্ত হয়ে পড়ে। বাসর রাত নিয়ে ওর কত স্বপ্ন ছিল, সবই মাঠে মারা গেল। যাবে নাই বা কেন? এরকম কেবলাকান্ত মাম্মাস বয় হাজবেন্ড যার কপালে জোটে, তার বাসর রাত কিভাবে রোম্যান্টিকতার সুবাস ছাড়াবে? জুয়াইরিয়া রক্ষণশীল পরিবারের মেয়ে, সে কারণে প্রেম করার সাহস হয়নি। ভেবেছিল বিয়ের পর স্বামীর সাথে প্রেম করবে। কে জানে ভাগ্যে কি লেখা রয়েছে। বিছানায় বসে জানালা দিয়ে দৃষ্টিটা বাইরে মেলে ধরে। এমন সময় রোদেলা দরজা নক করে বলে, ভাবি, তোমার ঘুম ভেঙেছে? দরজা খোলা আছে, চলে এসো। রোদেলার অনুমতি নেওয়া দেখে মনে মনে জুয়াইরিয়া বলে, এই ভদ্রতাবোধটুকু তোমার মাকে শিখিয়ে দিলেই তো পারতে। রোদেলার হাতে একটা সুতির কোটা শাড়ি, ব্লাউজ আর পেটিকোট। জুয়াইরিয়ার হাতে দিয়ে বলে, বাসি কাপড় ছেড়ে এই শাড়িটা পরে নাও, টেবিলে আম্মার ভাইয়া অপেক্ষা করছে। আজ তো তুমি এ বাড়ির স্পেশাল গেস্ট। জুয়াইরিয়ার সাথে সাথে বলে, তোমার ভাইয়া অফিসে যায়নি? কি বলো, কখনো শুনেছ বিয়ের পর দিন বর অফিসে চলে যায়? এত সকালে তাকে ঘরে না দেখে ভাবলাম অফিসে গিয়েছে। আসল কথা হলো, ভাইয়া সকালের চাটা আম্মার সাথে খায়। বেশি মা ভক্ত হলে যা হয়। জুয়াইরিয়া মনে মনে নিজের নাসিবকে বলে, আমার ভাগ্যে কেন এমন জামাই জুটল? জুয়াইরিয়াকে চুপ থাকতে দেখে রোদেলা বলে, ভাবি, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। বিছানা থেকে নেমে জুয়াইরিয়ার শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। পোশাক চেঞ্জ করে শাড়ি পরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা আছড়ে নেয়। রোদেলাকে জুয়াইরিয়া জিজ্ঞাসা করে, তোমার বান্ধবীরা কোথায়? রাতেই চলে গিয়েছে। রেডি হয়ে জুয়াইরিয়া রোদেলার সাথে নাশতার টেবিলে এসে বসে। শাশুড়ি মরিয়ম বেগম আলহাদি স্বরে জুয়াইরিয়ার দিকে তাকিয়ে বলে, রাতে ঘুম কেমন হলো? কথাটা শুনে জুয়াইরিয়ার মেজাজটা খারাপ হলো, তবে শাশুড়ির সামনে নিজেকে সামলে নিয়ে বলে, ভালো। এরপর নাশতার পাট চুকিয়ে জুয়াইরিয়া ঘরে চলে আসে। মায়ের কাছে ফোন দিয়ে বলে, তোমরা জগতে আর ছেলে পেলে না, শেষ পর্যন্ত একটা মাম্মাস বয়কে আমার জন্য ধরে নিয়ে এসেছো। এটা তো কোনো ফার্নিচার কিংবা খেলনার জিনিস নয় যে বাজারে গিয়ে বদলে আনবো। সারা জীবন এই চিড়িয়াকে নিয়ে আমার থাকতে হবে? ওপাশ থেকে সাকেরা বেগম বলেন, কি যাতা বলছিস? মাকে ভালোবাসা শ্রদ্ধা করা তো ভালো। যেই ছেলে নিজের মাকে শ্রদ্ধা করে, সে জগতের সমস্ত নারীকে শ্রদ্ধা করে। শোন, আমি বলি কি, সামনে তোর বিসিএস প্রিলি পরীক্ষা, তুই বরং পরীক্ষাটার প্রিপারেশন নিতে থাক। চাকরি পেলে তখন তুই তোর পোস্টিংয়ের জায়গায় থাকবি, আর শামস তখন তোর কাছে গিয়ে থাকবে। শামস ঘরে আসাতে জুয়াইরিয়া তাড়াতাড়ি কথা শেষ করে ফোনটা রেখে দেয়। মায়ের কথাটা জুয়াইরিয়ার পছন্দ হয়। ঢাকা ভার্সিটি থেকে জুয়াইরিয়া ইংরেজিতে অনার্স কমপ্লিট করেছে। বিসিএস প্রিপারেশনও মোটামুটি নেওয়া আছে।
ফর্ম ফিল আপ যেহেতু করেছে, সুতরাং সামনে পরীক্ষাটা দিয়ে দিবে। শামস এসে ডিভানে বসে জুয়াইরিয়াকে বলে, তোমার সাথে একটা পরামর্শ করতে আসছি। জুয়াইরিয়া শামসের মুখের দিকে তাকায়। শামস বলে, তুমি হানিমুনে পাহাড়ে যাবে নাকি সমুদ্রে? জুয়াইরিয়ার মনটা খুশি হয়ে যায়, সাথে সাথে বলে, পাহাড়ে যাব। কিন্তু আম্মার তো কষ্ট হবে, আর্থ্রাইটিসের সমস্যা আছে, আম্মা তো পাহাড়ি রাস্তায় হাঁটতে পারবে না। জুয়াইরিয়া ভিমড়ি খেয়ে বলে, আপনার আম্মাও কি আমাদের সাথে যাবে? আম্মা রোদেরাকে রেখে গেলে ওদের জন্য আমার চিন্তা হবে, সেই কারণে নিয়ে যেতে চাইছি। তাছাড়াও আব্বা মারা যাওয়ার পর থেকে আম্মা বাসা থেকে একদম বের হন না, তাই নিয়ে যেতে চাইছি। জুয়াইরিয়া ভীষণ রেগে গিয়ে মনে মনে বলে, তাহলে আমাকে জিজ্ঞাসা করছেন কেন? মা আর বোনকে নিয়ে বউয়ের সাথে হানিমুন করতে যায়, এমন কথাও কখনো শোনেনি। জুয়াইরিয়ার নীরবতা দেখে শামস বলে, তাহলে তারিখটা ফাইনাল করে ফেলি। আসলে সামনে আমার বিসিএস মডেল টেস্ট, সুতরাং আমি বরং থেকে যাই, আপনি মা আর রোদেলাকে নিয়ে ঘুরে আসুন। কি বলো, তোমার উপলক্ষে যাওয়া, সেখানে তুমি না গেলে এই মুহূর্তে এই প্রজেক্ট ক্যান্সেল করে দিই। তাই করুন, আমি পরীক্ষাটা ভালোভাবে দিতে চাইছি। এদিকে দরজার ছিটকিনি না দেওয়াতে জুয়াইরিয়া শামসের কাছাকাছি আসে না, কেমন যেন সহজ হতে পারে না। এসব কাহিনী এড়াতে জুয়াইরিয়া মনোযোগ দিয়ে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকে। শামসও অফিসের কাজে ব্যস্ত হয়। শামস সাস্ট থেকে কম্পিউটার সায়েন্সে অনার্স মাস্টার্স কমপ্লিট করে একটা আমেরিকান কোম্পানিতে চাকরি করে। সেই সকালে বের হয়, রাতে আসে। জুয়াইরিয়াও পড়াশোনায় ব্যস্ত, এছাড়া তো আর উপায় নেই। বিয়ের পর 2-1 দিন কিচেনে রান্না করতে গিয়েছিল, ভেবেছিল শামসের জন্য স্পেশাল কিছু রান্না করবে, কিন্তু সেই উপায় তো নেই। শাশুড়ি মরিয়ম বেগম এসে মাথার উপর দাঁড়িয়ে ছড়ি ঘোরাতে থাকেন, প্রতিটি কাজে পরামর্শ দিতে থাকেন। বলেন, আমার বাবু তেল বেশি খেতে পারে না, ঝাল মশলাও কম দিও, পেঁয়াজটা অল্প দিও, ধনেপাতা দিও না, ও পুদিনার গন্ধ নিতে পারে না। এরকম নানান ফিরিস্তি দিতে থাকে। রাগ করে জুয়াইরিয়ার কিচেনে ঢোকে না। শাশুড়িও নিজের কর্তৃত্ব বহাল রেখে কাজকর্ম চালিয়ে যান। তবে জুয়াইরিয়াকে দিয়ে সবজি কুটে নেন, ঘর দর পরিষ্কার করতে বলেন, প্রতি রাতে অবশিষ্ট খাবারগুলো ফ্রিজে তুলে রাখতে বলেন। যাই হোক, সংসারের কাজ করেও জুয়াইরিয়া বিসিএস প্রিলিতে কোয়ালিফাই করে। মরিয়ম বেগমের কাছে বিষয়টা ভালো লাগলো না, কেননা বউ চাকরিতে ঢুকে গেলে একটু সমস্যা আছে। বিসিএস হয়ে গেলে বদলির চাকরি হবে, তার মানে বউয়ের যেখানে পোস্টিং হবে ছেলেও সেখানে যাবে। না, ছেলেকে হাতছাড়া করা যাবে না। সে কারণে মনে মনে একটা ফোন দিয়াবেন। সেই মোতাবেক জুয়াইরিয়াকে কাছে ডেকে আদর করে বলেন, জুয়াইরিয়া, তোমাদের হানিমুনটা তো হলো না। গাধাটাকে বললাম তোমাকে নিয়ে পাহাড় বা সমুদ্র ঘুরে আসতে, কিন্তু গোঁ ধরেছে আমাকে আর রোদেলাকে ছাড়া উনি হানিমুনে যাবেন না। তুমি কখনো শুনেছ মা আর বোনকে নিয়ে কেউ হানিমুনে যায়? এমনি কি আমি ওকে হাদার আম গলি? শোনো, এখন থেকে রাতে ছিটকিনি লাগিয়ে ঘুমাবে, নিজেদের মধ্যে একটু ঘনিষ্ঠতার দরকার আছে। শাশুড়ির কথা শুনে জুয়াইরিয়ার মনে লাড্ডু ফুটতে থাকে। মনে মনে ভাবে অবশেষে শাশুড়ি মায়ের শুভ বুদ্ধির উদয় হয়েছে। এর মাঝে বিয়ের 6 মাস সময় পার হয়। জুয়াইরিয়া কনসিভ করে, যার ফলে বিসিএস এর লিখিত পরীক্ষার প্রস্তুতিটা ঠিকমতো নিতে পারছে না। বমি বমি লাগে, গা গুলাতে থাকে, পড়াশোনাও ঠিকমতো করতে পারে না। জুয়াইরিয়ার মনটা খারাপ হয়ে যায়। ওর হঠাৎ মনে হয় ও যেন পরীক্ষা দিতে না পারে, সে কারণেই কি ছিটকিনি লাগানোর অনুমতি দিয়েছে। কারণ কনসিভ করাতে সারাদিন ও প্রায়ই শুয়ে থাকে। ওর শরীরের এখন যা অবস্থা, আদৌ ও পরীক্ষা দিতে পারবে কিনা কে জানে। কিন্তু জুয়াইরিয়াও হেরে যাবার পাত্রী নন। জুয়াইরিয়া কনসিভ করাতে মরিয়ম বেগম ছেলেকে ডেকে বলেন, শামস, জুয়াইরিয়াকে ওর বাপের বাড়ি রেখে আয়। প্রথম পোয়াতি হয়েছে, এই সময় বাপের বাড়িতে থাকলে ওর মন ভালো থাকবে, তুইও খরচের ধাক্কাটা সামলাতে পারবি। খরচ নিয়ে শামস অতটা চিন্তিত নয়, কিন্তু জুয়াইরিয়া ওর বাবার বাড়িতে থাকুক শামস এটা চায় না, কারণ ও খুব ভালো করেই জানে ওর মা ওকে শ্বশুরবাড়িতে সহজে যেতে দেবে না। কারণ ওর মায়ের ধারণা, শ্বশুরবাড়ি ঘন ঘন গেলে নাকি জামাইয়ের মূল্য থাকে না। একথা ওর মা ওকে বলেছে। মায়ের আদেশ অমান্য করা ওর পক্ষে সম্ভব হবে না। দুপুরে খাবার টেবিলে বসে মরিয়ম বেগম জুয়াইরিয়াকে বলেন, তোমার বাবাকে আসতে বলেছি। কেন মা? এই কেমন কথা? মেয়ে পোয়াতি হয়েছে, বাবা দেখতে না আসলে কি চলে? তাছাড়া আমি ভাবছি তোমার এই সময়টা বাবার বাড়িতে থাকলে তোমার জন্য ভালো হবে। আমার বাসায় ছুটা কাজের লোক, সংসারের যাবতীয় কাজ রান্নাবাড়া করে তোমার দেখভাল করা আমার পক্ষে সম্ভব নয়। সমস্যা নেই, আমি আপনাকে কাজে কর্মে সাহায্য করব। সে কি কথা, তুমি বাপের বাড়ি যাবে না? না মা, আমার শরীরের এই অবস্থায় বাবার কাছে থাকার চেয়ে স্বামীর কাছে থাকা জরুরি, কারণ আমার কষ্টগুলো বাবা হয়ে ওকেও তো অনুভব করতে হবে।
মরিয়ম বেগম রেগে গিয়ে শামসকে বলেন, কিরে, তুই জুয়াইরিয়াকে কিছু বলিসনি? শামস উত্তর দেওয়ার আগেই জুয়াইরিয়া বলে, ও আমাকে বোঝালেও লাভ হতো না, কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখানেই থাকব। রোদেলা ওর ভাবির কথা শুনে ওর মাকে বলে, ভাবির সিদ্ধান্তটা আমার ভালো লেগেছে। মরিয়ম বেগম খিস্তি মেরে বলেন, তুই চুপ কর, যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না। মরিয়ম বেগম মনে মনে জুয়াইরিয়ার উপর ভীষণ ক্ষুব্ধ হন। ওকে আর কিছু না বলে মরিয়ম বেগম জুয়াইরিয়ার বাবার জন্য অপেক্ষা করতে থাকেন। খাওয়া শেষ হলে জুয়াইরিয়া এঁটো বাসনগুলো কিচেনে নিয়ে সিঙ্কে রেখে দেয়। মরিয়ম বেগম কিচেনে এসে, জুয়াইরিয়া, তোমার বাবার জন্য নাস্তা বানিয়ে রাখো। কিচেনের শেলফে নুডলস আর সেমাই রাখা আছে। কি রাঁধবে তুমি রাঁধো, আমি একটু ঘুমাবো। মরিয়ম বেগম নিজের বেডরুমে চলে গেলেন। মনে মনে বলেন, আমি ভাবি এক ঘটনা আর ঘটে যায় আরেক ঘটনা। দুটিতে একটু আলাদা রাখতে চাইলাম, এখন গোঁ ধরেছেন উনি বাপের বাড়ি যাবেন না। তা যাবেন কেন? বাপের 2 পয়সা খরচ করতে ওনার গায়ে লাগে। যাতে মাতাল তালে ঠিক। জুয়াইরিয়া নুডলস আর ঘি সেমাই রান্না করল। নাস্তা বানিয়ে রেখে রুমে এসে দরজায় ছিটকিনি দিয়ে শামসের পাশে শুয়ে পড়ে। আজ সাপ্তাহিক ছুটির দিন, সে কারণে এই সময়টায় শামস বাড়িতে আছে। জুয়াইরিয়ার স্পর্শ পেয়ে শামস পাশ ঘিরে ওকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে বলে, তোমাকে অনেক ধন্যবাদ। জুয়াইরিয়া পাশ ফিরে বলে, কারণটা জানতে পারি? তুমি বাপের বাড়ি না গিয়ে আমার সাথে থাকবে, সেটা ভেবে আমার ভীষণ ভালো লাগছে। দীর্ঘদিন আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি এখানে থাকি এই কথাটা তুমিই তো মাকে বলতে পারতে। পারতাম, তবে তোমার মতো করে গুছিয়ে বলতে পারতাম না। মনে মনে শামসের উপর জুয়াইরিয়া রেগে গিয়ে বলে, না বলে আমায় উদ্ধার করেছ, এখন ঘুমাতে দাও। 5টার দিকে ডোরবেলটা বেজে ওঠে। রোদেলা দরজা খুলে দেখে জুয়াইরিয়ার বাবা হারুন শেখ এসেছেন। হারুন শেখ রোদেলার হাতে মিষ্টির প্যাকেট দিয়ে বলেন, তোমার আম্মা বাসায় আছেন? জি আঙ্কেল, আমি ডেকে দিচ্ছি। রোদেলা মরিয়ম বেগমকে ডেকে দেয়। মরিয়ম বেগমের চোখটা একটু লেগে আসছিল। ঘুম ভেঙে রোদেলাকে বলে, এভাবে ডাকছিস কেন? ঘরে কি ডাকাত পড়েছে? আস্তে কথা বলো, ভাবির আব্বা এসেছেন। মরিয়ম বেগম উঠে বসে রোদেলাকে বলে, তোর ভাবি কই? দরজা দিয়ে ঘুমাচ্ছে, আমি ডেকে দিচ্ছি। ওকে এখন ডাকতে হবে না, বেশ কিছুক্ষণ পরে ডাকবি। মরিয়ম বেগম হাত মুখ ধুয়ে ড্রয়িং রুমে গিয়ে হারুন শেখকে সালাম দিয়ে বলেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার মেয়ের ভালোর জন্য ওকে আপনার বাসায় যেতে বললাম, কিন্তু ও রাজি হচ্ছে না। আমার তো বয়স হয়েছে, আপনার বেয়ান বেঁচে নেই, হয়তো আমি ওর দেখভাল ঠিকমতো নাও করতে পারি, সে কারণেই আপনার সাথে যেতে বলা। দেখেন আপনি ওকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে পারেন কিনা, আমি ওকে ডেকে দিচ্ছি। এ কথা বলে মরিয়ম বেগম ওকে ডাকতে চলে যান। কিন্তু হারুন শেখ বুঝিয়ে কোনো লাভ হলো না। জুয়াইরিয়ার এক কথা, প্রেগন্যান্সির পুরো সময়টা ও এ বাড়িতে থাকবে। অগত্যা হারুন শেখ একাই চলে যান। তবে মরিয়ম বেগম মনে মনে এক ভিন্ন রকমের অঙ্ক কষেন। জুয়াইরিয়া যদিও চাইছিল ওর বেবির জন্মের পুরো টাইমটা শামস ওর সাথে থাকুক, তবে এখানে থাকলে শাশুড়ি মা ওকে যে বসে বসে খাওয়াবেন না, এটাও খুব ভালো করে জানে। আর বাবার বাড়ির আর্থিক স্বাচ্ছন্দ্য মোটামুটি। সামনে মুসার মডেল টেস্ট, এইচএসসি পরীক্ষা সামনে। ওর খরচ নিয়ে বাবা মায়ে হিমশিম খাচ্ছে, সেখানে নিজের খরচের দায় বাবা মায়ের ওপর চাপাতে ইচ্ছে হলো না। সামনে বিসিএস লিখিত পরীক্ষা। শামসকে রাজি করিয়ে একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছে। আদৌ সেটা করতে পারবে কিনা জুয়াইরিয়া জানে না। ওর বাবা চলে যাওয়ার পরদিন থেকে জুয়াইরিয়ার বিবাহিত জীবনে নতুন রুটিন চালু হলো। খুব সকালে উঠে শামসের নাশতা বানাতে হয়, তবে সেটা নিজের ইচ্ছে মাফিক নয়। ঘাড়ের কাছে দাঁড়িয়ে মরিয়ম বেগম ফোড়ন দেওয়া থেকে শুরু করে পেঁয়াজে কতটুকু তরকারিতে দিতে হবে, মশলা কতটুকু দিতে হবে, সব ওনার ফরমাইশ মতো হতে হবে। খাবার স্বাদ হলে পুরো ক্রেডিট মরিয়ম বেগম নেন, কিন্তু খারাপ হলে জুয়াইরিয়ার উপর চাপিয়ে দেন। বিয়ের পর এতদিন শাশুড়িমা কিচেন সামলে নিয়েছেন, তবে এখন নিজে কিছু করেন না। সব নিজের ফরমাইশে জুয়াইরিয়াকে দিয়ে করিয়ে নেন। জুয়াইরিয়া সবই মানিয়ে নিয়েছিল, তবে কোচিংয়ে যাওয়ার সময় মরিয়ম বেগম গণ্ডগোল বাঁধালেন। ওনার কথা হচ্ছে জুয়াইরিয়ার শারীরিক এই অবস্থায় উনি বাইরে যেতে দেবেন না। জুয়াইরিয়া ওনার এই নাটকটা ঠিক বুঝতে পারে, সে কারণে শাশুড়িকে বলে, মা, আমি সারাদিন সংসারের কাজ তো সবই করি, তখন তো কিছু বলেন না। শাশুড়ি মা রেগে গিয়ে বলেন, ঘরে থাকা আর বাইরে যাওয়া এক হলো? মনে মনে জুয়াইরিয়া বলে, 16 আনার ওপর 18 আনা কাজ আপনি আদায় করে নেন, তখন আপনার মনে থাকে না আমি প্রেগনেন্ট। তারপরও জুয়াইরিয়া পড়াশোনা করতে থাকে। ওর আগ্রহ দেখে শাশুড়ি মরিয়ম বেগম তাচ্ছিল্যে সহকারে বলেন, এসব পরে আদৌ কি তোমার কিছু হবে? বাচ্চা হলে পড়া তো দূরের কথা, তোমার খাওয়া কিংবা ঘুমানো ঠিকঠাকভাবে হবে কিনা তাতেই সন্দেহ আছে।
প্রস্তুতি ভালো না থাকাতে পরীক্ষাটা জুয়াইরিয়া ভালোভাবে দিতে পারেনি, যার ফলে বিসিএস-এর চাকরি হওয়ার সম্ভাবনা নিজের ভাগ্য থেকে অনেক দূরে ছিটকে পড়ে। তবে মরিয়ম বেগম খুশি হন। লিখিত পরীক্ষায় পাশ না করতে পেরে জুয়াইরিয়ার মনটা ভেঙে যায়। এদিকে ডেলিভারির সময়ও ঘনিয়ে আসছে। শামস জুয়াইরিয়ার মানসিক অবস্থার কথা বিবেচনা করে বলে, বেবি হয়ে গেলে তুমি আবার বিসিএস-এর জন্য পড়াশোনা করো। জুয়াইরিয়া আক্ষেপ করে বলে, এখনই পারলাম না, আর বেবি হয়ে গেলে কিভাবে সম্ভব? এখনই মা কোচিংয়ে ঠিকমতো যেতে দেননি, আর বাচ্চা হওয়ার পর আরও দেবেন না। এই জীবনে আমার স্বপ্নগুলো হয়তো অধরাই থেকে যাবে। শামস জুয়াইরিয়াকে সান্ত্বনা দিয়ে বলে, আম্মু তোমার ভালোর জন্যই এই সময় বাইরে যেতে দিতে চাননি। যদি কোনো অঘটন ঘটে, তুমি কিছু মনে করো না। জুয়াইরিয়া সবই বোঝে, তবে সব কথা সব জায়গায় প্রকাশ করা যায় না। আগে বেবিটা হয়ে যাক, তারপর নিজের ক্যারিয়ার নিয়ে ভাবা যাবে। জুয়াইরিয়ার ডেলিভারির দিন ঘনিয়ে এসেছে। আজ সকাল থেকে জুয়াইরিয়ার কোমরে ব্যথা হচ্ছে। মাঝে মাঝে পেট শক্ত হয়ে যাচ্ছে। তখন প্রচণ্ড ব্যথা হয়। সকালে শুয়া থেকে উঠতে পারছে না। কিচেন থেকে মরিয়ম বেগম চিৎকার দিয়ে ডেকে বলেন, কি ব্যাপার বৌমা, তোমার ঘুম ভাঙল? এদিকে যে বেলা বয়ে যায়। শামস অফিসে যাবে, রোদেলার কোচিংয়ে যেতে হবে, সামনে মেয়েটার পরীক্ষা। এ কথা বলেই উনি বকতে থাকেন। আমরা বাচ্চা পেটে নিয়ে কত কাজ করেছি। শহরে তো থাকিনি, গ্রামে ছিলাম। সেখানে হাতের কাছে কল ছিল না। চাপ কল চেপে পানি কলসি ভরে আনতে হতো। এখন তো হাতের কাছেই কল। রোদে লাকড়ি শুকাতে হতো, তারপর না চুলায় আগুন জ্বলবে। ভরা পোয়াতি হয়ে রোদে লাকড়ি শুকিয়েছি। এখনকার মতো সুইচ দিলে আমাদের সময়কার চুলা জ্বলত না। পুকুরে গিয়ে কাপড় ধুয়েছি। এখনকার মতো মেশিন দিয়ে কাপড় ধোয়া হতো না। যদিও মরিয়ম বেগম এখনও মেশিনে কাপড় ধোয়ার পরেও জুয়াইরিয়াকে দিয়ে আবার বালতিতে পানি নিয়ে কাপড়গুলো আরও একবার ধুয়ে নেন। ওনার বকবকের ঠেলায় জুয়াইরিয়ার শোয়া থেকে জোর করে উঠে কিচেনে চলে আসে। ওর কষ্ট দেখে শামস কিচেনে এসে ওর মাকে বলে, আম্মু, আজ আমি বাইরে নাশতা করব, আর রোদেলাকেও টিফিনের টাকা দিয়ে দিব। জুয়াইরিয়া আর তোমার জন্য নাশতা পাঠিয়ে দিচ্ছি। মরিয়ম বেগম চোখ দুটো বড় করে বলেন, কিরে শামস, তোর এত অধঃপতন কবে থেকে শুরু হলো? তোকে আমি কখনো বাইরের ঝাল মশলা দেওয়া ছাবাল খাইয়েছি? আমার জ্বর জারি যাই হোক, সবসময় তোদের খাবার আমি নিজের হাতে বানিয়েছি। কই তখন তো তোর মনে হয়নি আম্মু অসুস্থ, আমি বাইরে থেকে নাশতা করব? আর আজ বউয়ের অসুস্থতা দেখার সাথে সাথে দরদ উৎখায় উঠল। আম্মু, ওর তো এটা স্বাভাবিক অসুস্থ না। তুমি যেহেতু মা হয়েছ, তাই তোমার বুঝতে পারার কথা ওর কতটা কষ্ট হচ্ছে। ওর পেইন হচ্ছে, সারা রাত ব্যথায় ছটফট করছে। এদিকে প্রচণ্ড ব্যথায় জুয়াইরিয়ার গা গুলিয়ে ওঠে। ওয়াশরুমে গিয়ে হরহর করে বেসিনের ওপর বমি করে ফেলে, আর ব্যথায় জুয়াইরিয়ার মুখ দিয়ে অদ্ভুত শব্দ করতে থাকে। অবস্থা বেগতিক দেখে মরিয়ম বেগম ঘাবড়ে যান। উনি ওয়াশরুমে এসে জুয়াইরিয়াকে ধরে রাখেন। শামস একা ওকে সামলাতে পারছিল না। দুজন মিলে ওকে রুমে নিয়ে এসে বিছানায় শুইয়ে দেন। এরপর শামসকে বলেন, বৌমাকে এই অবস্থায় বাসায় রেখে তোর অফিসে যাওয়া ঠিক হবে না। তুই বরং ওকে নিয়ে হাসপাতালে চলে যা, আমিও তোর সাথে যাচ্ছি। এরপর শামস আর মরিয়ম বেগম দুজনে জুয়াইরিয়াকে নিয়ে হাসপাতালে চলে যায়। সেখানে ওকে এমার্জেন্সিতে ভর্তি করা হয়। বেশ কয়েক ঘন্টা পার হয়ে যাওয়ার পরও জরায়ুর মুখ মাত্র 4 সেন্টিমিটার খুলেছে। এদিকে জুয়াইরিয়ার শরীরের পানি ভেঙে যায়। এতে শরীরের অবস্থা খুব খারাপ হতে থাকে। ডাক্তার জানায় এই মুহূর্তে সিজার করতে হবে। এর মাঝে জুয়াইরিয়ার বাবা মা চলে আসে। মরিয়ম বেগম যদিও মনে মনে ডাক্তারদের ওপর বিরক্ত। ওনার ধারণা ডাক্তার একটু চেষ্টা করলেই তো নরমালে বাচ্চাটা হতো। এখন একগাদা টাকা খরচ করে বাচ্চা বের করতে হবে। কি দিনকাল পড়ল! আমাদের সময় গ্রামে বাসায় আসে ধাত্রীর সাহায্যে বাচ্চা বের হতো। ওদেরকে অল্প কিছু টাকা বকশিশ দিলেই খুশি হয়ে যেত। এদিকে রোদেলাও কোচিং থেকে চলে আসে। মরিয়ম বেগম ডাক্তারের প্রতি ক্ষোভ নিজের মেয়ের কাছে উগড়ে দেয়। মায়ের এসব পুরান দিনের চিন্তাভাবনায় রোদেলা খুব বিরক্ত হয়। একটু রেগে মাকে বলে, আম্মু, তোমার একটা সমস্যা আছে, সেটা কি তুমি জানো? মরিয়ম বেগম ভ্রু কুচকে মেয়ের দিকে তাকায়। রোদেলা মায়ের দিকে তাকিয়ে বলে, কখন কোন কথা বলতে হয় সেটা তুমি জানো না। মরিয়ম বেগম রাগের চিৎকার করতে গিয়ে নিজেকে সামলে নেন। কারণ এটা তো হাসপাতাল, এখানে চিৎকার করলে লোকে কি বলবে? নিজেকে সামলে নিয়ে দাঁত কিরমির করে বলেন, এখন তোমাদের কাছে সব শিখতে হবে। শিখতে না হলেও ভাবতে হবে। তুমি একবার ভাববো, এতদিন তুমি ভাবির সাথে যা করেছ সেটা যদি আমার সাথে আমার শ্বশুরবাড়ির লোকেরা করে, তখন তোমার কেমন লাগবে? ভাবির বাবা থাকা সত্ত্বেও তুমি ভাবির উপর ছড়ি ঘোরাতে ছাড়ো না। আর আমার তো বাবাই নেই, তাহলে আমার শ্বশুরবাড়ির লোক আমার সাথে কি করতে পারে সেটা একবার ভাবো।
তাছাড়া আমাদের সেরকম অর্থবিত্ত নেই। তোমার মেয়েকে বিয়ে দিতে হলে সেই ভাইয়ার সাহায্য নিয়ে দিতে হবে। আর তুমি যার উপর ছড়ি ঘোরাও, ওই মানুষটার স্বামী কিন্তু ভাইয়া। মেয়ের কথাগুলি মরিয়ম বেগমের মনের ওপর ভালোই প্রভাব ফেলে। এর মাঝে খবর আসে জুয়াইরিয়ার পুত্র সন্তান হয়েছে। মা ছেলে দুজনেই ভালো আছে। মরিয়ম বেগম প্রচণ্ড খুশি হন। সাথে সাথে জুয়াইরিয়ার বাবা মা ভীষণ খুশি হয়। জুয়াইরিয়ার মা হাসপাতালে থাকতে চায়, কিন্তু মরিয়ম বেগম রাজি হন না। উনি জুয়াইরিয়ার মাকে বলেন, বেআইন, আপনার থাকতে হবে না, আমি থাকব, আপনি বরং বাসায় চলে যান। জুয়াইরিয়ার মা অবশ্য খুশি হন, কারণ জুয়াইরিয়ার বাবার শরীর সুস্থ নয়, ওনার প্রেশার এবং ডায়াবেটিস আছে। সে কারণে খাবারটা পরিমিতভাবে দিতে হয়। তবে যাবার আগে জুয়াইরিয়ার বাবা একটা খাম শামসের হাতে দিয়ে বলে, মেয়েটা পুরোটা সময় তোমাদের কাছে থাকলো, আমরা ওর কোনো যত্ন নিতে পারলাম না। এখানে কিছু টাকা আছে, জুয়াইরিয়া আর আমার ভাইয়াটাকে কিছু কিনে দিও। শামস নিতে চাইছিল না, কিন্তু উনি জোর করে শামসের হাতে তুলে দেন। জুয়াইরিয়াকে কেবিনে দেওয়ার পর ওর সাথে দেখা করে ওর বাবা মা চলে যায়। হাসপাতালে 3 দিন থেকে জুয়াইরিয়া বাসায় চলে আসে। তবে এবার আর জুয়াইরিয়াকে অবহেলা করেন না, বরং একটু বেশি যত্ন নিতে থাকেন। জুয়াইরিয়ার এই পরিবর্তনে মনে মনে খুব অবাক হয়। আসলে সেদিন রোদেলার কথাগুলি ওনার মনের ওপর ভালো রকম প্রভাব ফেলেছে। শামসের একমাত্র খালা গ্রামে থাকে। তিনি তার একমাত্র ছেলে বৌমা নিয়ে শামসের বাচ্চা দেখতে ওদের বাসায় আসে। দুপুরে খাবার পর সবাই আড্ডা দিতে বসে। শামসের আগে শাহেদের বিয়ে হয়েছে। এখনও ওরা বাচ্চা নেয়নি দেখে মরিয়ম বেগম শাহেদকে বলেন, কিরে, তোরা বাচ্চা কবে নিবি? শাহেদ হাসতে হাসতে বলে, বাচ্চা নেওয়ার সময় তো পেরিয়ে যাচ্ছে না, রীতা বিভিন্ন জায়গায় চাকরির ইন্টারভিউ দিচ্ছে। এই সময় বিয়ে করলে ওর চাকরির পড়াশোনায় ব্যাঘাত ঘটবে, সে কারণে একটু সময় নিচ্ছি। সাথে সাথে শাহেদের মা জয়নব বেগম বলেন, লেখাপড়া করে ঘরে বসে থাকাটা কেমন লাগে? আমি রীতাকে বলি, স্কুলের মাস্টারি হলেও তোমার করা উচিত। মরিয়ম বেগমের মুখটা সাথে সাথে কালো হয়ে যায়, কারণ উনি তো জুয়াইরিয়ার সাথে ঠিক আচরণ করেন নাই। জুয়াইরিয়া ভাবে, গ্রামে থেকে ওর খালা শাশুড়ির মন মানসিকতা কত উন্নত। শামসও অবাক হয়ে যায়। জয়নব মরিয়মকে বলেন, রোদেলার বিয়েটা চটজলদি দিস না, ওকে আগে নিজের পায়ে দাঁড়াতে দে। ওনারা 2 দিন থেকে চলে যান। এর কিছুদিন পর শামস কোচিং সেন্টার থেকে বিসিএস এর কিছু নোট নিয়ে এসে ওর মায়ের সামনে জুয়াইরিয়ার হাতে দিয়ে বলে, বাসায় বসে এগুলো ভালোমতো পড়ো, এরপর কোচিং সেন্টারে গিয়ে মডেল টেস্ট দিও। জুয়াইরিয়া ইতিউতি করে শাশুড়ি মায়ের দিকে আর চোখে তাকিয়ে বলে, বাবুকে কার কাছে রেখে যাব? শামস বলে, ও নিয়ে তুমি ভেবো না, আমি একটা কাজের লোক জোগাড় করার চেষ্টা করছি। মরিয়ম বেগম সাথে সাথে জুয়াইরিয়ার কাছে এসে বলেন, আমি থাকতে কাজের লোক কেন বাচ্চা দেখবে? আমার নাতিকে আমিই দেখব, তুমি নিশ্চিন্তে পড়াশুনো করো। শাশুড়ি মায়ের কথায় শামস ও জুয়াইরিয়া দুজনে খুব খুশি হয়। শামসের মায়ের এই পরিবর্তনে মনে মনে ভীষণ খুশি হয়। প্রচণ্ড আবেগ আপ্লুত হয়ে শামস মাকে বলে, তোমার কষ্ট হবে না? তোদের মানুষ করেছি না, আমি ঠিক পারবো। এরপর জুয়াইরিয়ার মাথায় হাত বুলিয়ে বলেন, বুঝে হোক না বুঝে হোক, তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। আসলে শ্বশুরবাড়ির জাতাকলে দিনের পর দিন পিষ্ট হয়ে জীবনের ন্যায় অন্যায় বোধগুলো হারিয়ে ফেলেছি। তাই হয়তো এ যুগে চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছি। তুমি আমার উপর রাগ রেখো না। জুয়াইরিয়ার চোখ দুটো পানিতে ভরে যায়। ও দু চোখে আবার নতুন করে নিজের ক্যারিয়ারের স্বপ্ন দেখতে শুরু করে। ঠিক এমন সময় ডোরবেলটা বেজে ওঠে। শামস দরজা খুলে দেখে রোদেলা এসেছে। ঘরে ঢুকে সবার মুখ দেখে বলে, তোমরা মনে হয় গুরুগম্ভীর বিষয়ে আলোচনা করছো। মরিয়ম হাসুজ্জ্বল মুখে রোদেলাকে বলে, জুয়াইরিয়া আবার বিসিএস এর জন্য কোচিংয়ে ভর্তি হলো, আমি নাতিকে সামলে রাখব। রোদেলার ভীষণ ভালো লাগে। আসলে জুয়াইরিয়ার সাথে প্রতিদিন মরিয়ম বেগমের চিৎকার চেঁচামেচি ওরও ভালো লাগতো না। এতদিন পরে বাড়িতে সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরে আসতে দেখে ওর ভীষণ ভালো লাগে। এরপর থেকে জুয়াইরিয়া নিয়মিত কোচিংয়ে যায়। বাড়িতে যখন থাকে তখন শাশুড়ি মায়ের সাথে গল্প করে, কখন ওরা বউ শাশুড়ি একসাথে শপিংয়ে যায়। শামস ইদানিং চাকরি নিয়ে ব্যস্ত হওয়াতে ওরা বউ শাশুড়ি আর ছোট রায়ানকে নিয়ে রেস্টুরেন্টে যায়। একটু বোঝাপড়ায় একটা সংসার কতটা সুখে ভরে ওঠে, শামস আপন মনে তাই ভাবে। এখনও মাথা ঠান্ডা রেখে নিজের অফিসের কাজগুলো করতে পারে। জীবন আসলেই অনেক সুন্দর। এই ছিল আজকের গল্প। ছিটকিনি গল্পটির লেখক মাহবুবা বিথি। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন। আর এই ধরনের আরও গল্প শুনতে চাইলে ভিডিও দেখতে লাইক করে আমাদের তানিয়া টোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।